এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা। এই চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই একটা নতুন ক্লাসে। আজকে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ বিপিএসসি পরীক্ষার টিআরই 3.0 এর একটা সেট নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা বিপিএসসিকে টার্গেট করছো সেখানে কী ধরনের প্রশ্ন আছে সেটা জানা তোমাদের অবশ্যই বাঞ্ছনীয়। তার জন্যই আমি এই ক্লাসটা এনেছি। বিপিএসসি টিআরই 3.0 যেটা মার্চে পরীক্ষা হয়েছিল, যার পেপার লিক হয়ে যাওয়ার কারণে ক্যান্সেল হয়েছে, সেই পেপারের মধ্যে থেকেই একটা লেটেস্ট পেপার তোমাদের সামনে নিয়ে এসেছি। জিকে জিএস থেকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের আমরা জানি 8খানা প্রশ্ন এসে থাকে, অর্থাৎ মোট 40টা প্রশ্নের মধ্যে 8টা প্রশ্ন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে আসে। তা সেখানে কী ধরনের প্রশ্ন আসে, কতটা টাফ লেভেলের প্রশ্ন আসে, সেটাই আজকে দেখে নেব এই ক্লাসে। তাই ক্লাসটি সম্পূর্ণরূপে দেখতে থাকো, কোনো রকম স্কিপ না করে। আজকের প্রথম প্রশ্নটার দিকে আমরা যাওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন দেখো, ডিউরিং দ্য রিভল্ট অফ 1857 নানা সাহেব ডিক্লেয়ার হিমসেলফ ড্যাশ অফ দ্য মুঘল এম্পেরর। অর্থাৎ 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল সেই সময় নানা সাহেব নিজেকে, অর্থাৎ তিনি নিজেকে মুঘল সম্রাটের কী হিসেবে দাবি করেছিল বা ঘোষণা করেছিল। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে পেশোয়া। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পেশোয়া বা প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে ঘোষণা করেছিল। 30 নম্বর প্রশ্নটা দেখো, হু কিল্ড লেফটেন্যান্ট আয়ার্স বাই মিস্টেক। লেফটেন্যান্ট আয়ারকে কে হত্যা করেছিল ভুলবশত? অপশান এ মদনলাল ধিংরা, অপশান বি ক্ষুদিরাম বোস অ্যান্ড প্রফুল্ল চাকি, অপশান সি দামোদর অ্যান্ড বালকৃষ্ণা, অর্থাৎ আমরা যাদেরকে দামোদর চাপেকর অ্যান্ড বালকৃষ্ণ চাপেকর ভাতৃদ্বয় বা চাপেকর ব্রাদার্স নামে পরিচিত, তাদের কথা বলা হয়েছে। অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, আর অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে চাপেকর ভাতৃদ্বয় বা চাপেকর ব্রাদার্স, অর্থাৎ দামোদর অ্যান্ড বালকৃষ্ণা। 33 নম্বর প্রশ্নটা দেখো, হুইচ মুসলিম ফ্রিডম ফাইটার ওয়াজ গিভেন দ্য কি অফ গোল্ডেন টেম্পল টু শো দ্য সলিটারি অ্যান্ড ইউনিটি। বলছে কোন মুসলিম স্বাধীনতা সংগ্রামী গোল্ডেন টেম্পল অর্থাৎ স্বর্ণ মন্দিরের চাবি দিয়ে দিয়েছিল একতা প্রদর্শনীর জন্য? এখানে অপশান সৈফুদ্দিন কিচলু, অপশান বি দেখো বারুদ্দিন তৈবেজি, অপশান সি হাকিম আজমল খান, আর অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, আর অপশান ই হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে সৈফুদ্দিন কিচলু। 34 নম্বর প্রশ্নটা দেখো, অ্যাট হুইচ প্লেস এসসি বোস অর্থাৎ সুভাষচন্দ্র বোস সেট আপ মানে প্রতিষ্ঠা করেছিল প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া, স্বাধীন ভারতের যে স্বশাসিত সরকার, অন 21 অক্টোবর 1943। এক্ষেত্রে অপশান এ হচ্ছে সিঙ্গাপুর, অপশান বি বার্লিন, অপশান সি মালায়া, আর অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, আর অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে সিঙ্গাপুর। আমরা জানি সিঙ্গাপুরে 1943 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বোস একটা গভর্নর প্রতিষ্ঠা করেছিল, যার নাম ছিল কিন্তু আজাদ হিন্দ ফৌজ। অনস কিন্তু আমরা দেখতে পাচ্ছ অক্টোবর 1943 প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড অ্যাজ এ গভর্নমেন্ট ইন এক্সাইল ইন সিঙ্গাপুর বাই ইন্ডিয়ান এক্সাইল হেডেড বাই সুভাষচন্দ্র বোস। ইট ওয়াজ অলসো নন বা ইট ওয়াজ অলসো কল্ড আজাদ হিন্দ ফৌজ নামে আমরা যেটা জানি সেটাই হচ্ছে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া। 35 নম্বর প্রশ্নটা তোমরা খেয়াল করো, হাউ মাচ রেভিনিউ কালেকশন ওয়াজ ডিক্রিজ ইন বিহার রিজিয়ন ডিউ টু ধর্না অর্থাৎ প্রোটেস্ট ইন 1930। অর্থাৎ 1930 সালে যে আইন অমান্য আন্দোলনের সময় বিহারে একটা প্রোটেস্ট হয়েছিল বা প্রতিবাদ হয়েছিল, তার জন্য যে রেভিনিউ কালেকশনটা হ্রাস পেয়েছিল সেটা কতটা? অপশান এ 30 লাখ, অপশান বি 10 লাখ, অপশান সি 20 লাখ, অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, আর অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে 10 লাখ, অর্থাৎ 10 লক্ষ রেভিনিউ কমে গিয়েছিল কিন্তু বিহারে সেই সময়ে। 36 নম্বর প্রশ্নটা দেখো, ইন দ্য সাউথ আফ্রিকা মহাত্মা গান্ধী ওয়াজ লিডিং দ্য ওয়ার্কার্স মার্চ ফ্রম হুইচ প্লেস। দক্ষিণ আফ্রিকায় যখন মহাত্মা গান্ধীর দ্বারা পরিচালিত শ্রমিকদের দ্বারা যে পদযাত্রার আয়োজন হয়েছিল বা মার্চ হয়েছিল সেটা কোথা থেকে কোথায়? অপশান এ নিউ ক্যাসলে টু ডারবান, অপশান বি নিউ ক্যাসলে টু ট্রান্সভাল, অপশান সি ডারবান টু ট্রান্সভাল, অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, আর অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি নিউ ক্যাসলে টু ট্রান্সভাল। এখানে যদি আমরা হিস্ট্রিটা দেখি, দেখো প্রথম গান্ধীজি সত্যাগ্রহ পালন করেছিল, অর্থাৎ সত্যাগ্রহ আন্দোলনটা যে করেছিল সেটা কবে? 1906 খ্রিস্টাব্দে। অংশ কিন্তু আমরা দেখতেই পাচ্ছ 1906 খ্রিস্টাব্দে সাউথ আফ্রিকা সত্যাগ্রহ পালন করেছিল প্রথম গান্ধীজি। আর 1913 খ্রিস্টাব্দে আমরা যে মার্চের কথা বলছি, 1913 খ্রিস্টাব্দে গভর্নমেন্ট একটা 3 ট্যাক্স ল ইন্ডিয়ানদের ওপর প্রয়োগ করা হয়েছিল, যাতে কিন্তু
প্রয়োগ করা হয়েছিল, যার প্রতিবাদ হিসেবে একটা নন ভায়োলেন্ট প্রোটেস্ট গান্ধীজির দ্বারা আয়োজন করা হয়েছিল, যেখানে গান্ধীজি অ্যারেস্টেড হয়েছিল এবং বহু মহিলাদের দ্বারা এই আন্দোলনটা পরিচালিত হয়েছিল। 37 নম্বর প্রশ্নটা দেখো, দ্য ইন্ডিয়ান ইমাইগ্রেশন অ্যাক্ট 1959 স্টিপুলেটেড দ্যাট 1859 খ্রিস্টাব্দের যে ভারতীয় ইমাইগ্রেশন অ্যাক্টে কি বলা হয়েছে? অপশান এ, প্লান্টেশন ওয়ার্কার ওয়ার নট অ্যালাউড টু লিভ দ্য ফরেস্ট উইদাউট পারমিশন। ভারতে যে সমস্ত প্লান্টেশন ওয়ার্কার ছিল তাদেরকে জঙ্গল ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। অপশান বি, প্লান্টেশন ওয়ার্কার ওয়ার নট পারমিটেড টু ম্যারি। প্লান্টেশন যে ওয়ার্কার ছিল তাদেরকে বিবাহ করার যে পারমিশন সেটা দেওয়া হয়নি, অনুমতি দেওয়া হয়নি। দ্য অপশান সি দেখো, প্লান্টেশন ওয়ার্কার ওয়ার নট পারমিটেড টু লিভ দ্য টি গার্ডেন উইদাউট পারমিশন। কোনো রকম পারমিশন ছাড়া চা বাগান ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি প্লান্টেশন ওয়ার্কারদেরকে। আর ডি হচ্ছে দেন ওয়ান অফ দ্য অ্যাবভ, আর অপশান ই হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশান সি, অর্থাৎ প্লান্টেশন ওয়ার্কার ওয়ার নট পারমিটেড টু লিভ দ্য টি গার্ডেন উইদাউট পারমিশন। এক্ষেত্রে আমরা যদি দেখি, দেখো ইন্ডিয়ান ইমাইগ্রেশন অ্যাক্ট, এখানে একটু বানানটা ঠিক করে নেবে, এটা ইন্ডিয়ান হবে। ইন্ডিয়ান ইমাইগ্রেশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন দ্য ইয়ার 1859 আন্ডার হুইচ ওয়ার্কার আর নট পারমিটেড টু দ্য টি গার্ডেন উইদাউট পারমিশন। 38 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের সেটের শেষ প্রশ্ন। দ্য ইম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অ্যাট দেরাদুন ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার। অর্থাৎ ইম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট যেটা দেরাদুনে অবস্থিত, সেটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ 1906 অর্থাৎ 1906 সালে। অপশান বি 1904 অর্থাৎ 1904 সালে। অপশান সি 1905 অর্থাৎ 1905 সালে। নাকি অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ? অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনোটাই নয়, নান অফ দ্য অ্যাবভ। কারণ ইম্পেরিয়াল ফরেস্ট যে ইনস্টিটিউটটা, অনেক কিন্তু আমরা দেখো ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, যেটা বর্তমান নাম ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, যেটা দেরাদুনে অবস্থিত, সেটার পূর্ব নাম ছিল ইম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, যেটা 1878 সালে এস্টাবলিশড হয়েছিল। তাহলে ইম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট 1878 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা পরবর্তীকালে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ এফআরআই নামে পরিচিত হয় 1906 সালে। 1906 সালে রিনেম হয়েছিল এবং প্রথমে প্রতিষ্ঠিত হয়েছিল 1878, তার নাম ছিল ইম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, যেটার বর্তমান নাম হচ্ছে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। এই ছিল আজকে আমাদের 8খানা প্রশ্ন। এই 8টা প্রশ্নের মধ্যে যদি তোমরা দেখো, 4টে প্রশ্ন মোটামুটি করার মতো, 4টে প্রশ্ন খুবই টাফ, মানে বুঝতেই পারছো 50% মডারেট আর বাকি 50% খুবই হার্ড কোশ্চেন রয়েছে। তাই বিপিএসসিতে এই ধরনেরই কিন্তু কোশ্চেন আসবে জিকে জিএসের ক্ষেত্রে। পরবর্তীতে আমরা জিওগ্রাফির কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, তারপর ম্যাথ সায়েন্স সমস্ত জিকে জিএসের পেপারগুলো নিয়ে আমরা পরপর আলোচনা করব। তার সাথে এই চ্যানেলে বিপিএসসির ধাঁচের এক্সাক্ট প্র্যাকটিস সেটগুলো আসবে জিকে জিএসের ওপর, এবং যারা তোমরা জিওগ্রাফির ওপর পরীক্ষা দিচ্ছ অর্থাৎ জিওগ্রাফি পেপারের ওপর, তারাও কিন্তু এখানে সমস্ত কিছু প্র্যাকটিস সেট এবং ফ্যাসিলিটিগুলো পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।